আমন্ত্রণ চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে। সঙ্গে আছি আমি আরিফুল ইসলাম, আর আমার সঙ্গে রয়েছেন সাবেক ক্রিকেটার ইশতিয়াক আহমেদ। কথা বলবো বাংলাদেশ ক্রিকেট নিয়ে, কথা বলবো বিশ্বকাপের উইকেট নিয়ে, কথা বলবো আরও বাকি দলগুলো যে হালচাল তা নিয়ে। তবে তার আগে খেলার দুনিয়ার সবশেষ শিরোনামগুলো। ডালাসে পুরোদমে অনুশীলন বাংলাদেশের, ব্যর্থতার পেছন ফেলে নতুন দিনের অপেক্ষায় প্রধান নির্বাচক। উন্নয়নের মাধ্যমেই আমরা আমাদের হারানো কিছুটা গ্লানি হয়তো আমরা রিকভার করার চেষ্টা করব। জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করল ভারত, জয় পেয়েছে অস্ট্রেলিয়া ও উগান্ডা। রাতে বিশ্বকাপ অভিযান শুরু করবে সাবেক চ্যাম্পিয়ন পাকিস্তান, প্রথম ম্যাচে ছিটকে গেছেন ইমাদ ওয়াসিম। বিশ্বকাপ বাছাইয়ে আজ অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ, সকারুদের কঠিন চ্যালেঞ্জে ফেলার লক্ষ্য। কালকে একটা ভালো চান্স আছে, একটা ভালো অপরচুনিটি আছে to show the people of Bangladesh our performance. Very comfortable win for Australia and India, but সব থেকে যে বিষয়টা চোখে লেগেছে যে ব্যাটাররা ঠুকেছে, অস্বস্তিতে ছিল। হ্যাঁ, ধন্যবাদ আরিফ। এই জন্য যে উইকেটগুলো আসলেই একটা ওয়ার্ল্ড কাপে যে ধরনের উইকেট থাকার, যেই মানের উইকেট আমরা এক্সপেক্ট করি, অবভিয়াসলি ক্রিকেট, শর্টার ভার্সন ক্রিকেট হচ্ছে সব ইটস এ ব্যাটসম্যানস গেম, চার ছক্কারই খেলা, এবং গুড স্ট্রোক প্লে, গুড শট মেকিং দেখবো। এই ধরনের উইকেটই কিন্তু এই ধরনের খেলা হয়ে থাকে ইউজুয়ালি। এইবারকারটা একটু ব্যতিক্রম ধর্মী। নিশ্চয়ই আইসিসি যথেষ্ট চেষ্টা রয়েছেই, বাট ইটস এ নিউ ভেন্যু, নিউ যেখানে ক্রিকেট বেসিক্যালি হয়ই না, সেখানে সাহস করে অর্গানাইজ করে এখানে খেলানো হচ্ছে। তার উপরে আবার এই ধরনের উইকেট, মানসম্মত উইকেট মাথায় রেখে বানানো, সব কিছু পারহ্যাপস আ লিটল টু চ্যালেঞ্জিং। বাট এই ব্যাপারে কোনো সন্দেহ নেই যে উইকেটগুলা খেলা আদারওয়াইজ মানে সবকটা খেলাতেই কিন্তু আমরা এটাই দেখছি। নট দ্যাট ইটস জাস্ট ওয়ান গেম, নট দ্যাট বাংলাদেশ বা ইন্ডিয়ার মধ্যেকার যে খেলা, বাংলাদেশ যেভাবে ব্যাটিং করলো, বাংলাদেশ অবশ্য সবার সাথে এরকমই ব্যাটিং করছে, অ্যান্ড দেন শ্রীলঙ্কা যেভাবে ইয়ে হয়ে গেল, অ্যান্ড দেন আমার মনে হয় যে গতকালকের খালি একটাই খেলা, বাট সেটা তো নিউ ইয়র্কে হয়নি, ইংল্যান্ড ভার্সেস স্কটল্যান্ড। দ্যাট ওয়াজ দি অনলি ম্যাচ যেখানে আমরা দেখেছি ফ্যান্টাস্টিক ব্যাটসম্যানশিপ। রাইট, আমরা ভারত ম্যাচের কথা বলতে পারি যে পাওয়ার প্লেতে ভারত হচ্ছে 39 রান তোলে। শুরুর দিকে যেটা বলি যে ব্যাটাররা ঠিকঠাক ব্যাটে বলে সংযোগ করতে পারছিলেন না, বিট হচ্ছিলেন বারবার। নিউ ইয়র্কের কন্ডিশনে সেখানে কঠিন কিনা আশা তো করছিল যে ড্রপ ইন পিচে একটু দে ওয়ার এক্সপেক্টিং ইট টু বি সর্ট অফ আরেকটু পরিচর্যা, আরেকু মেনটেন করে ওই লেভেলে নিয়ে আসে। বাট গতকালকের খেলা দেখে, অন্তত আয়ারল্যান্ডের ব্যাটিং দেখে ওরকম কিছু মনে হলো না, ফ্র্যাঙ্কলি স্পিকিং। দে ওয়ার লিটল স্ট্রাগলিং আ লিটল বিট, ইভেন দো ইন্ডিয়ান বোলিং ইজ লিটল টু গুড, কিন্তু আয়ারল্যান্ডের ব্যাটিং তো আমরা আগে দেখেছি। ইয়েস, 10 উইকেটের মধ্যে যে আটটাই হচ্ছে ইন্ডিয়ান পেসারদের। তবে যে বিষয়টা মাইকেল ভন আজকে কমেন্ট করেছেন যে নিউ ইয়র্কে কিংবা যুক্তরাষ্ট্রে তারা চাচ্ছে যে ক্রিকেটটা ছড়িয়ে দিতে, ক্রিকেট তারা সেখানে সেল করতে যাচ্ছে, বিক্রি করতে যাচ্ছে, তো সেখানে রান হবে, এটাই কাম্য। যে ধরনের উইকেট বানাচ্ছে সেটা নাকি ব্যাটারদের কাছে গ্রহণযোগ্য হবে না। ওয়েল, আই মিন ফার্স্ট টাইম এরকম একটা বিশাল একটা ইভেন্ট একটা অ্যাসোসিয়েট কান্ট্রিতে হচ্ছে, এবং ইউএসএ অবভিয়াসলি এখানে যদি ক্রিকেটটাকে ছড়ানো যায়, ক্রিকেট উইল অনলি গেইন। উই অল আন্ডারস্ট্যান্ড দ্যাট, ইভেন দো ইট ইজ নট দ্য মেন, এটা মেন খেলা না, তারপরে এটাকে মেইন স্ট্রিম গেমের আনা যেতে পারে, এই ধরনের চিন্তাভাবনা অর্গানাইজার্সদের রয়েছে, এবং আইসিসি তো রয়েছেই। এখানে খেলা হচ্ছে নিউ ইয়র্ক, ফ্লোরিডা অ্যান্ড ডালাস, টেক্সাস, এই ডালাস অ্যান্ড হিউস্টন, এই 3-4 জায়গাতেই। অর্থাৎ ইউ হ্যাভ 52 স্টেটস, আরও তো রয়েছে। বাট আমার মনে হয় যে ফোকাস এইটাতেই থাকবে, এখানেই ইমপ্রুভ করার চেষ্টা করবে, এবং আমার মনে হয় যে এই পারফরমেন্সটা ইউএসএ যেভাবে খেললো ক্যানাডার এগেনস্টে, ইউএসএ যেভাবে বিট করলো বাংলাদেশকে, আমার মনে হয় দিস উইল বি অ্যান অ্যাডেড ইনসেন্টিভ ফর দি
অর্গানাইজার্স ইভেন আইসিসিও যে না ঠিক আছে এখানে ক্রিকেট খেলানো যেতে পারে, এখানে উই ক্যান পার্ট অফ দ্য গ্লোবালাইজেশন, আমরা উই ক্যান ইমপ্লিমেন্ট ইট হিয়ার অ্যান্ড পপুলারাইজ দ্য গেম, অ্যান্ড এটা হিউজলি বেনিফিটেড হবে in terms of marketing the game, in terms of quality cricket in the years to come. আমার মনে হয় এই ব্যাপারে কারো কোনো সন্দেহ নেই। তা তো বটেই, যুক্তরাষ্ট্রের মার্কেট অনেক বড়। একজন দর্শক রয়েছেন, দর্শকের কাছে আমরা যাচ্ছি, আপনার নাম জানিয়ে প্রশ্নটি করতে পারেন। কে বলছেন, কোত্থেকে বলছেন, আপনার নাম এবং প্রশ্নটি করতে পারেন। আসসালামু আলাইকুম ভাই, আমি কুমিল্লা দাউদগঞ্জ থেকে বলতেছি, রাজীব ভাই। জি, এখন আমার একটা প্রশ্ন হলো ভাই, আমরা তো টি-20 বিশ্বকাপ নিয়ে কথা বলতেছেন ঠিক না? জি, আমি আপনার প্রশ্নটি করুন প্লিজ। আমি ফুটবল প্রশ্নগুলো কি উত্তর দেওয়া যাবে? আচ্ছা, আমরা মূল আলোচনায় ফিরি। যেমনটা বলছিলাম যে উইকেট নিয়ে কথা বলছিলাম, উইকেট নিয়ে কথা বলা জরুরি। যেটা বলা হচ্ছে যে এখানকার যে উইকেটটা সেটা অ্যাডিলেড থেকে নিয়ে আসা ড্রপ ইন পিচ। তো অ্যাডিলেটের উইকেট অ্যাডিলেটের মতো করে আচরণ করবে। সেখানে তো ওয়ানডে থেকে খেলা হলে 300 রান হয়, আপনার টি-20তে 160 কিংবা 70 রান হয়ে থাকে। তো অ্যাডিলেটের উইকেট যদি এখানে আসে, ভিন্ন আচরণ কেন করবে? সেটা কি ওয়েদারের কারণে, এ ধরনের কোনো কিছু? অ্যাডিলেড থেকে পিচ এনেছে না, আমার মনে হয় স্পেশালিস্ট এনেছে, কিউরেটার্স এনেছে। এখানে নিউ ইয়র্কের বাইরে কোথাও যেন দে মেড দ্য পিচ, সেখান থেকে কিন্তু the drop-in wickets were brought in, not all the way from Australia. এটা কি হয়েছে না কিউরেটার্সদেরকে এনেছে, এরকম কিছু একটা? না, আমরা দেখতে পেয়েছিলাম যে গণমাধ্যমের নিউজগুলোতে যে ওকে। সো এটা অত সহজ ব্যাপার না। আমার মনে হয় যে ক্লাইমেট এবং দ্য ওয়েদার, দ্য সয়েল, সব কিছু মিলিয়ে ইভেন দো ওই প্রিপেয়ার্ড উইকেটসই এখানে আনা হচ্ছে, তো নিশ্চয়ই কোথাও না কোথাও একটা শর্টকামিংস, একটা ঘাটতি আছে। আর তাহলে এই ধরনের বিহেভ কেন করবে? বিহেভিয়ার বলতে টু পেস্ট উইকেট, ইটস নট দ্যাট যে অন দ্য সারফেস দেখে কিন্তু খুব ভালো, যারা পিচ রিপোর্ট দিচ্ছেন তারাও কিন্তু এমন কোনো অ্যাডভার্স কোনো কমেন্ট করছে না কিন্তু উইকেট। বাট ওয়েন ইউ আর গোয়িং টু প্লে, সেখানেই দেখা যাচ্ছে যে এখানে বোলার্সরা, কিছু ফাস্ট বোলার্সরা বাড়তি কিছু সহায়তা পাচ্ছে, ইভেন দো এইগুলো উইকেট ইজ সাপোজ টু বি স্লো উইকেটস, কিন্তু এখানে দেখা যাচ্ছে যে সবাই উইকেট পাচ্ছে। বাট যেরকম নর্কে যেরকম শ্রীলঙ্কার বিরুদ্ধে যে বোলিং করলো, কিছু ডেলিভারিজ ওয়ার অ্যাবসলিউটলি ভার্চুয়ালি আনপ্লেয়েবল। এবং আমার মনে হয় যে আয়ারল্যান্ডের এগেনস্টে ইংল্যান্ডকে কিছু বোলার কিছু বল করতে পারে, সামাল দিতে পারেনি আয়ারল্যান্ড ব্যাটসম্যানরা, বিকজ অফ দ্য টু পেস নেচার অফ দ্য উইকেট। সো যেখানে টু পেস বাউন্স থাকে, স্বাভাবিকভাবেই ব্যাটসম্যানরা স্বাচ্ছন্দ্য বোধ করবে না। ইটস অনলি ন্যাচারাল। আর এই লেভেলের বোলার, এই ইফ ইউ আর নেগোশিয়েটিং, তো আমার মনে হয় এইখানে এই টুর্নামেন্টের এই একটা বড় প্রথম থেকেই প্রকাশ পাচ্ছে, দি অ্যাবনর্মালিটি অফ দি। আমরা একটু ক্রিকেটারদের পারফরমেন্সের দিকে তাকাই। যদি ভারত ম্যাচের কথা বলতে পারি, সেখানে আপনার রোহিত শর্মা 50 করলেন, তার ইনিংসটা 140 স্ট্রাইক রেটে। Rohit Sharma is obviously arguably one of the finest player of this generation in the shorter version of the game, এবং তার কাছে এটা দিস ইজ অনলি এক্সপেক্টেড। বিরাট কোহলির এখন দেখতে হবে যে বিরাট কোহলির সাথে তার পার্টনারশিপটা কেমন হয়। বিরাট কোহলিকে স্পেশাল একটা রোল দেওয়া হচ্ছে টু ওপেন দি ইনিংস ফর ইন্ডিয়া বিকজ অফ হিজ IPL পারফরমেন্স। রোহিত শর্মার থেকে যেটা সে দিয়ে এসছে এত বছর ধরে, সেটা এই বছরও উই ক্যান এক্সপেক্ট, ইভেন দো তার IPLটা খুব ভালো যায় নাই, বাট আমার মনে হয় যে তার ক্যাপ্টেন্সি, তার লিডারশিপ কোয়ালিটিস উইল এনেবল অ্যান্ড উইল মেক হিম পারফর্ম অ্যাজ অ্যান ওপেনিং ব্যাটসম্যান। জি, আরও একজন দর্শক রয়েছেন, আপনার নাম জানিয়ে প্রশ্নটি করতে পারেন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মোহাম্মদ সাহিদ হোসেন বলছিলাম বরিশাল থেকে। জি, আমার ইসলাম ভাইয়ের কাছে একটা প্রশ্ন হচ্ছে যে সকালবেলা যে অস্ট্রেলিয়া এবং ওমানের খেলা দেখলাম, তাতে দেখা গেল যে ওমানের মতো দল অস্ট্রেলিয়া দলকে 165 রানে অল আউট করেছে বা 165 রান করতে সক্ষম হয়েছে। এবং এরপর তারা যখন খেলতে নামলো, তাদের বডি ল্যাঙ্গুয়েজ আমরা দেখলাম খুবই পজিটিভ। যদিও তারা ম্যাচ হেরেছে, কিন্তু আমার মনে হচ্ছে যে সেটা একটা অভিজ্ঞতার কারণ হতে পারে। এখন আমার প্রশ্ন হচ্ছে যে আমাদের দলের যে খেলোয়াড়রা, এরা যখন মাঠে নামে তখনই দেখা যায় তাদের বডি ল্যাঙ্গুয়েজই
কিরকম যেন একটা আলাদা ভাব। এটা কি তাদের আপনার প্রশ্নটা আমরা বুঝতে পেরেছি যে তিনি বলছিলেন যে টাইগারদের যে বডি ল্যাঙ্গুয়েজ সেটা হচ্ছে ইতিবাচক না, যেটা হচ্ছে অন্যান্য যে সহযোগী দলগুলো দেখিয়েছে। ইনফ্যাক্ট আমরা যুক্তরাষ্ট্রের কথা বলতে পারি, ওমানের কথা বলতে পারি। আজকে ওমান হেরেছে, বাট ভালো ক্রিকেটটা তারা খেলেছে। একদম যথার্থই বলেছেন, ভুল একেবারেই বলেন। স্টয়নিস যদি ওই ইনিংসটা না খেলতো সেক্ষেত্রে শিওরলি ওমানের মতো বোলিং এর এগেইনস্টে 164 এ গুটিয়ে যাবে জাস্ট কেবলমাত্র 8 রানস এন্ড ওভার প্লাস, এটা তো অবিশ্বাস্য। কোথায় দে আর এক্সপেক্টেড টু স্কোর 200, বাট এই উইকেটটাই হচ্ছে এই ধরনের উইকেট আমার মনে হয় যে উইচ উইল নট অ্যালাউ স্বাভাবিক ব্যাটিং, অ্যান্ড ওমানকেও ক্রেডিট দিতে হয় পজিটিভ। তারা ইস্তেহাক ভাই, প্রথম হচ্ছে আপনার 12 ওভার পর্যন্ত 7-এর বেশি রান তুলতে পারেনি অস্ট্রেলিয়া। তারপরে এসে কিছুটা রান তোলার চেষ্টা, স্টয়নিস 67 রান করলেন। ম্যাচটা তখন হচ্ছে তাদের হাতে যায়, এবং অস্ট্রেলিয়ার যে বোলিং লাইন আপ সেক্ষেত্রে দর্শক যেমনটা বলছিলেন যে অভিজ্ঞতা একটা ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছিল। Sure. I think his observation is absolutely spot on. Body language, positive minded difference যেখানে বাংলাদেশ এবং ওমান দলের মধ্যে দেখা, ওমানও খেলেছে এই লেভেলে। ইটস নট দ্যাট দ্য ফার্স্ট টাইম তারা খেলছে, ওমানও কিন্তু শর্টার ভার্সন খেলা বা এই লেভেলে খেলা বেশ কয়েকবারই তারা দেশ রিপ্রেজেন্ট করেছে। যে বাংলাদেশ দল নিয়ে একটু কথা বলি, যে বাংলাদেশ দলের এখন যে অবস্থা, গ্র্যান্ড প্রি স্টেডিয়ামে তারা খেলবে শ্রীলঙ্কার বিপক্ষে। শ্রীলঙ্কা হেরে বসেছে প্রথম ম্যাচটা খুবই বাজেভাবে। বাংলাদেশের জন্য এটা ভালো কোনো কিছু কিনা, ভালো সাইন কিনা প্রথম ম্যাচ নামার আগে? না, বাংলাদেশের জন্য শ্রীলঙ্কা, সাউথ আফ্রিকা, নেপাল, নেদারল্যান্ডস কি খেলে সেটার সাথে কোনো সম্পর্ক নেই। বাংলাদেশ নিজে কি খেলবে, কি খেলতে পারবে, কি খেলা উচিত হবে, তাদের কি করা উচিত হবে সেটা নিয়ে বরং মাথা ঘামানো উচিত হবে তাদের। আমি মনে করি যে এখন কি একটা ডেসপারেট সিচুয়েশন, একদম পিঠটা ঠেকে গেছে। এখন এখান থেকে বেরোয়ার উপায় প্লেয়ারদেরকেই বের করতে হবে, এবং মূলত আমরা দেখতে পাচ্ছি যে আমাদের দুই এরিয়াতে এখন একটু সমস্যা। ওপেনিং তো আছেই, ফ্রন্ট লাইন ব্যাটসম্যান এবং ফ্রন্ট লাইন বোলারসদের মধ্যেও এখন একটা সমস্যা রয়েছে। সেই সমস্যা সংকট নিয়ে কথা বলবো। আরো একজন দর্শক রয়েছেন আমাদের সঙ্গে। দর্শক, আপনার নাম আর এবং প্রশ্ন জানাতে পারেন আপনার মতামত। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি সাতকানিয়া থেকে বলছি, আব্দুল জব্বার, চট্টগ্রামের সাতকানিয়া থেকে। জি, আমি একটা প্রশ্ন করতে চাচ্ছি যে আমার কাছে বাংলাদেশ টিমের এখন যে অবস্থা, ওখান থেকে বের হওয়ার একটা টুটকা আছে আমার কাছে, আমি বলতে পারছি কি প্লিজ? জি 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 হ্যাঁ জি, এটা হচ্ছে এই বিশ্বকাপের পরে অবশ্যই মাস্ট বি শিওর তামিম ইকবালকে দলে আনতে হবে, বিদায় করতে হবে, হাতুরু সিংহে বিদায় করতে হবে, ইউনুসদেরকে বাদ দিয়ে মাশরাফিবিন মুর্তজার মতো উদ্যোগ টানতে হবে। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। দর্শক তাদের যে নিয়মিত প্রতিক্রিয়া, যে বিষয়গুলো আমরা শুনি সামাজিক যোগাযোগ মাধ্যমে, ওইরকম একটা কমেন্ট তার কাছ থেকে শুনছিলাম। ওটা কি আলটিমেট সলিউশন, নাকি আমাদের সবকিছু চেঞ্জ করে দেওয়া, রাতারাতি চেঞ্জ করে দিলে আপনার কি মনে হয় বাংলাদেশ ক্রিকেট বদলে যাবে? আমাদের এখন করা উচিত, এখন সমস্যাটা কি, আমি হাতুরু সিংকে বের করবো কি না, কিংবা ওভারঅল কি চেঞ্জেস হবে না, সেটা পরেরটা পরে। এখন আমরা ওয়ার্ল্ড কাপ খেলতে যাচ্ছি, শ্রীলঙ্কার সাথে নেক্সট খেলা, এটাকে কি করব সেটাই। এবং শ্রীলঙ্কার সাথে খেলতে গেলে আমাদের উইকনেসটা কোথায়, যেটা আমি বলতে চাচ্ছিলাম, যে আমি উইকনেসটা একটা হচ্ছে ওপেনিং ফ্রন্টলাইন ব্যাটসম্যান ব্যাটার্সদেরকে নিয়ে, আরেকটা হচ্ছে ফ্রন্টলাইন বোলার্স। তার স্কিন ফিট কিনা উই আর নট শিওর। শরীফুল সরে গেছে, ফার্স্ট ম্যাচ খেলতে পারবে না, তার মানে ফ্রন্টলাইন দুইটা বোলারদেরকে নিয়ে আমাদের অনিশ্চয়তা। ধরে নিলাম তাসকিন আছে, দেন ইউ প্রবলি গোয়িং টু ব্রিং ইন হাসান মাহমুদ। মুস্তাফিজ রয়েছে, মুস্তাফিজও অলসো ক্যানট বি অলওয়েজ রিলাইড আপন। তো আমাদের ওপেনিং বোলিং এবং ওপেনিং ব্যাটিংটা নিয়েই সমস্যা। এখন ওপেনিং ব্যাটার্সদের মধ্যে লিটন, সৌম্য সরকার অ্যান্ড শান্ত, এরা 2 ওভার 3 ওভার কেন 2-3 বলও কিন্তু টিকছে না। সো আমাদেরকে এই সমস্যাটা, উই নিড অ্যাটলিস্ট ওয়ান ওপেনিং ব্যাটার যে কিনা 10-12 ওভার খেলতে পারবে ন্যূনতম। এটা আমরা তো পাওয়ার প্লে তো চিন্তাই করা যায় না, যে দুইটা ব্যাটসম্যান পাওয়ার প্লে খেলবে এবং পাওয়ার প্লে খেলে 8 ওভার 10 ওভার খেলবে। দুইটা ব্যাটসম্যান তো চিন্তাই করা যায় না, একটা ব্যাটসম্যানই পারে না। সেটাও এখন যে অবস্থা দাঁড়াচ্ছে, 2-3 বলও টিকতে পারে না এরা। সো হোয়াট ইজ দি অনলি সলিউশন উইচ আই ফিল, আমি এইগুলো কিন্তু ক্ষোভে বলছি না, এগুলো আমরা দেখতে পাচ্ছি। ইটস নট দ্যাট
আমার কোনো ক্ষোভ আছে এটাতে, আমরা দেখতে পাচ্ছি যেটা হচ্ছে না। সো হোয়াট ইজ দ্য হাতুড়া সিংকে বের করলে তো এই সমস্যাটার সমাধান হচ্ছে না। পার্সোনালি আই থিঙ্ক যে বিরাট কোহলিকে দিয়ে যেরকম ওপেন করালো, তো আমরা সাকিবকে দিয়ে ওপেনও তো করাতে পারি। বাট সাকিবের যে even your expression changed when I said সাকিবের যে কন্ডিশন আছে, সাকিবের তো সেই একই কন্ডিশন, সাকিবও তো টিকতে পারছে না, বাট at least একটা নতুন দায়িত্ব, we have to think something out of the box, নতুন কিছু একটা চিন্তা করতে হবে। এখন যাদেরকে নিয়ে আমরা করাচ্ছি তাদেরকে হচ্ছে না, লেট অ্যাটলিস্ট একটা সিনিয়র প্লেয়ার করুক, দায়িত্বটা নিক, এটার জন্য আমরা আলোচনায় ফিরবো। তবে তার আগে বরঞ্চ একটা বিরতি নিয়ে আসি, ফিরছে একটু পর, কোথাও যাবেন না। ফিরে এলাম আবারও ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে। আপনাদের সঙ্গে রয়েছে আমি আরিফুল ইসলাম, আর আমার সঙ্গে রয়েছেন সাবেক ক্রিকেটার ইশতিয়াক আহমেদ। যেমন আলোচনা করছিলাম যে বিশ্বকাপের উইকেট নিয়ে আর বাংলাদেশ দল নিয়ে। বাংলাদেশ দলের কথা বলি, শরীফুলের যে ইনজুরি, প্রধান নির্বাচক কাজী আশরাফ লিপু তিনি বলেছেন যে বিকল্প চিন্তা তাদের মাথায় এঁটে বসেছে। হাসান মাহমুদের দিকে নজরটা রয়েছে, যদিও তারা শরীফুলকে চান শেষ পর্যন্ত। চাইলে তো হবে না, শরীফুলকে 100% ফিট হতে হবে। যে ফিজিওথেরাপিস্ট না বাইজিদ, ওর কথা যেটা শুনলাম যে তাকে যেভাবে স্টিচ দিয়েছে, ডাক্তার কাছে নিয়ে যাবে, ডাক্তার দেখে বলবে ওয়েদার হি শুড বি ফিট অর নট। তো বললো যে খুব সম্ভবত ফার্স্ট ম্যাচটা সে অ্যাভেলেবল নাও হতে পারে। এখন হাসান মাহমুদ, এখন কথা হচ্ছে যে আমরা 4-5জনকে নিয়ে গেছি, 4-5জন আর দ্য বেস্ট ফর বাংলাদেশ। তো যে কোনো সময় যে কোনো কাউকে খেলাতে হবে, খেলানো যাবে, এই মানেরই কিন্তু 4জন বলেছে। একজন না খেললে যে পুরো টিমটাই ইয়ে হয়ে যাবে, ডাউন হয়ে যাবে, সেটা তো না। ইভেন তানজিব সাকিব শুড বি গুড ইনাফ, সেও তো রিপ্লেস করতে পারে। জি, কিন্তু যে ওয়েতে তাসকিন আহমেদকে নেওয়া হলো, তারও একটা ফিটনেস কনসার্ন কিন্তু থেকে যায়, এবং বিশ্বকাপ খেলতে গিয়েছেন, ওখানেও তার চিকিৎসা চলেছে। এই সিদ্ধান্তটাকে আপনি কেমন দেখছেন? না, আমার মনে হয় ইট ওয়াজ আ ক্যালকুলেটেড রিস্ক। ইয়েস, তাসকিনের ইনজুরিটা ঠিক আমার মনে হয় ওই পর্যায়েরই ছিল যে ইউ কুড টেক হিম দেয়ার অ্যান্ড রিহ্যাবিলিটেশনের পরে তাকে খেলানো যেতে পারে বলেই তো নেওয়া হয়েছে। অ্যান্ড সেকেন্ডলি হি ওয়াজ দি ওয়ান যার একটা পজিটিভ একটা ভাইবস থাকে মাঠে। যখনই দেখি তাসকিনকে, হি ইজ অলওয়েজ গিভিং মোর দেন 100%। অ্যান্ড ফ্রন্ট লাইন বোলার, একটা পরিণত বোলার, উইকেট টেকিং বোলার, তার থাকাটা আমি মনে করি ওয়াজ ভেরি এসেন্সিয়াল, যেই জন্য তাকে নিয়ে গেছে। লেটস হোপ হি ইজ ফিট। এখন যদি শরীফুল ঠিক থাকে, দেন ইউ আর হ্যাভিং টু মেইন ফ্রন্টলাইন বোলার্স হু আর ফিট টু প্লে। জি, আজকে আরও দুটো ম্যাচ রয়েছে। যে ম্যাচটার দিকে তাকাতে হয় সেটা হচ্ছে পাকিস্তান এবং ইউএসএ। আর লাস্ট 5টা ম্যাচের মধ্যে তারা 4টাই জিতেছে। পাকিস্তানের সঙ্গে খেলা নিজেদের মাঠে, এই ম্যাচটাকে নিয়ে যদি জানতে চাই প্রেডিকশন। পাকিস্তান ইজ অ্যান আনপ্রেডিক্টেবল টিম। পাকিস্তান যেদিন ব্রিলিয়ান্ট খেলে ওই দিন তো দে ক্যান বি দ্য বেস্ট টিম ইন দ্য ওয়ার্ল্ড, দে ক্যান বিট দ্য বেস্ট টিম ইন দ্য ওয়ার্ল্ড। আর এমনও একটা দল যেটা কিনা যেগুলো আইসিসি অ্যাসোসিয়েট দল, এদের সাথেও হারতে পারে। ইউএসএকে তারা লাইটলি নেবে না। ইউএসএ অবভিয়াসলি ইজ হাইলি স্পিরিটেড, দে হ্যাভ ওয়ান 2 ফ্যান্টাস্টিক গেমস, বাংলাদেশের সাথে 2টা, আর ক্যানাডার সাথে 190 চেস করে, যেটা অনেক মেইন টিম, ফ্রন্টলাইন টিমসগুলো হয়তো বা হিমশিম খেত 190 চেস করে জেতা। তো সেখানে আমার মনে হয় যে ইউএসএ ইজ আ টিম দ্যাট ইজ লুকিং ভেরি ভেরি গুড, ফুল অফ প্রমিস, অ্যান্ড পাকিস্তান ইজ অ্যান আনপ্রেডিক্টেবল টিম। বাট আমরা আশা করতে পারি একটা ভালো খেলা যেন হয়। রাইট, ইমাদ ওয়াসিম তিনি ইনজুরিতে, সেখানে সাদাব খানকে দায়িত্বটা সামলাতে হবেন। পাকিস্তানের যে পেস ইউনিট নিঃসন্দেহে দুর্দান্ত, শাহিন শাহ আফ্রিদি, হারিস রফরা রয়েছেন, মোহাম্মদ আমিরের যে ইনক্লুশন সেখানে কেমন হবে? আর একই সঙ্গে আবরার আহমেদ রয়েছেন, রহস্যময় স্পিনার। মোহাম্মদ আমির হাইলি সর্ট অফ রেটেড প্লেয়ার ছিল এক সময়, এবং বড় ইভেন্টসগুলোতে তার যে কারসাজি আছে নিউ বলে ইজ ওয়েল নোন। আমার মনে হয় যে সেখানেও আমি বলবো যে একটা কাইন্ড অফ আ ক্যালকুলেটেড রিস্ক, বিকজ হি ওয়াজ আউট অফ এই লেভেলের ক্রিকেট থেকে বেশ কিছুদিন ধরে বাইরে ছিল। এখন ফার্স্ট অফ অল হি হ্যাজ টু কাম ইন টু দ্য সাইড। আপনি শাহিন আফ্রিদি আছে, হারিস রফ আছে, নাসিম শাহ আছে, and there are few other fast bowlers also. And as far as Shadab Khan is concerned and Abrar is concerned, Abrar is a leg spinner. টিমের কম্বিনেশনের উপরে, উইকেটের উপরে ডিপেন্ড করবে যে কাকে খেলাবে। বাট শাদাব খান ইজ নট নেসেসারি ইন দ্য বেস্ট ফর্ম। ইমাদ ওয়াসিমটা থাকা উচিত ছিল। অ্যান্ড পাকিস্তান নির্ভর করবে ওদের
ব্যাটিংয়ের উপরে, নট সো মাচ দ্য বোলিং। রাইট, এবং 2007 সালের কথা আমার মনে পড়ছে, আয়ারল্যান্ডের কাছে হেরে গিয়েছিল। দেখা যাক আজকে এই ধরনের কোনো আপসেট হয় কিনা। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। এই ছিল আজকের আয়োজনে, বিদায় নিচ্ছি।